আজকের ক্লাসে বিশেষ ও বিশেষণ সম্পর্কে আলোচনা করব। দেখুন, এখানে হচ্ছে বিশেষণ শব্দটি, আমরা জানি বিশেষণ কাকে বলা হয়। যে শব্দ বিশেষের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, অর্থাৎ বিশেষ্যকে বিশেষায়িত করে, তাকে আমরা বিশেষণ বলি। ঠিক আছে? তো সংস্কৃতে বিশেষণ এমনভাবে ব্যবহার করা হয়, বিশেষ্যে অর্থাৎ যেই শব্দের যেই বিশেষের বিশেষণ, সেই বিশেষণটি সেই বিশেষ্যে যে পুরুষ, যে বচন, যে লিঙ্গ আছে, বিশেষণেরও সেই পুরুষ, সেই বচন, সেই লিঙ্গ, সেই বিভক্তি হয়। ঠিক আছে? এখানে দেখুন, উদাহরণ দেয়া আছে, উত্তমঃ বালকঃ। এখানে বালক হচ্ছে একটা বিশেষ্য। ঠিক আছে? বালক অর্থাৎ একটি ছেলে বা বালক আর কি। তো বালক শব্দটি অকারান্ত পুংলিঙ্গ শব্দ। ঠিক আছে? এ কারণে এখানে নারা শব্দের মতো করে, নারাহা যেরকম করে হয় কর্তায় প্রথমা বিভক্তির এক বচন, সেরকম বালকঃ প্রথমা বিভক্তির এক বচন হয়েছে। ঠিক আছে? এর বাম দিকে যে শব্দটি দেওয়া আছে উত্তম, উত্তম শব্দটি বিশেষণ। তো বালক যেহেতু অকারান্ত পুংলিঙ্গ শব্দ এবং বালক শব্দে প্রথমা বিভক্তির এক বচন হয়েছে, এ কারণেই উত্তম শব্দটিতেও প্রথমা বিভক্তির এক বচন হয়েছে। কারণ উত্তম শব্দটি বালক শব্দকে বিশেষায়িত করতেছে, বালকের গুণ বোঝাচ্ছে, বালকটি কেমন, বালকটি উত্তম। তো এ কারণে উত্তমও নর শব্দের মতো করে প্রথমা বিভক্তির এক বচন হয়েছে। যেহেতু বালক শব্দটা পুংলিঙ্গ, এ কারণে উত্তমও পুংলিঙ্গ হয়েছে এবং প্রথমা বিভক্তির এক বচন হয়েছে। এর পরেরটি দেখুন, পরে দেওয়া আছে বালিকা, উত্তমা বালিকা। বালিকা শব্দটি আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তো বালিকা শব্দে এখানে, বালিকা বলতে মেয়েকে বোঝানো হচ্ছে, বালিকাতে প্রথমা বিভক্তি এক বচন ব্যবহার করা হয়েছে। তো এ কারণে উত্তম শব্দেও প্রথমা বিভক্তির এক বচন করা হয়েছে। ঠিক আছে? বুঝতে পারতেছেন তো? এরপর দেখুন, হ্যাঁ বলুন। নেট প্রবলেমের কারণে কথাগুলো ভালো করে শুনতে পারিনি, আবার একটু বললে ভালো হতো। ও আচ্ছা, আপনি এই যে উপরে দেখুন বড় করে লেখা আছে, বিশেষের যে লিঙ্গ বচন বিভক্তি হয়, বিশেষণেরও একই লিঙ্গ বচন বিভক্তি হয়। তো আমরা তো জানি বিশেষণ কাকে বলা হয়। বিশেষ্য, কোনো বিশেষ্যকে যে শব্দ দ্বারা বিশেষায়িত করা হয়, তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করা হয়, সেই শব্দটিকে বিশেষণ বলা হয়। তো সংস্কৃতে বিশেষণের একটা হচ্ছে আছে, বিশেষণ ব্যবহারের একটা নিয়ম আছে। সেটা হচ্ছে বিশেষ্য পদে যেই পুরুষ, বচন, লিঙ্গ বিভক্তি হবে, এই বিশেষণ শব্দটিতেও একই লিঙ্গ, পুরুষ, বচন, বিভক্তি ব্যবহার হবে। ঠিক আছে? তো এখানে দেখুন বালক আছে, প্রথমে বালক দেয়া আছে, উত্তমঃ বালকঃ, তারপরে উত্তমা বালিকা। ঠিক আছে? তো বালক শব্দটি এখানে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নরা শব্দের মতো করে। তো বালক শব্দে এখানে যেহেতু এটা পুংলিঙ্গ, নরা শব্দের মতো করে, এবং হচ্ছে প্রথমা বিভক্তির এক বচন ব্যবহার করা হয়েছে, বালকঃ, নারাহা এর মতো করে, বালকঃ। তো উত্তম শব্দটি এর বিশেষণ, বালক শব্দের বিশেষণ।
বালক শব্দের গুণ বোঝাচ্ছে উত্তম দ্বারা। তো যে কারণে যেহেতু এখানে বালক শব্দের প্রথমা বিভক্তির এক বচন হয়েছে, একই কারণে উত্তম শব্দে প্রথমা বিভক্তির এক বচন হয়েছে, নরহর মতো করে উত্তমহা হয়েছে। বালকহা উত্তমহা, উত্তমহা বালকহা। ঠিক আছে, এর পরের যে বাক্যটি সেটা হচ্ছে বালিকা। তো বালিকা শব্দটি স্ত্রীলিঙ্গ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। ঠিক আছে, তো এ কারণে আমাদের উত্তম শব্দটিতেও স্ত্রীলিঙ্গ করতে হবে। আগে আমরা উত্তমহা করেছি, পুংলিঙ্গ করেছি, এখন আমরা উত্তম শব্দটাকে স্ত্রীলিঙ্গ করব। তো আকারান্ত স্ত্রীলিঙ্গ করলাম, আমরা উত্তমা করে দিলাম। উত্তমা এই কারণে করলাম, যেহেতু বালিকা শব্দে প্রথমা বিভক্তির এক বচন আছে, এ কারণে উত্তম শব্দে স্ত্রীলিঙ্গ করে সেটাতে প্রথমা বিভক্তির এক বচনের রূপটি নিলাম আমরা। ঠিক আছে, এর পরের বাক্যটি দেখুন, দেয়া আছে উত্তমাউ বালকৌ। তো বালকৌ এই শব্দটি দ্বারা দুইটি বালককে বোঝানো হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বালক শব্দে, অকারান্ত পুংলিঙ্গ বালক শব্দে প্রথমা বিভক্তির দ্বিবচন প্রয়োগ করা হয়েছে। এই কারণে যেহেতু উত্তম শব্দটি বালক শব্দের বিশেষণ, উত্তম শব্দেও একই রকমভাবে প্রথমা বিভক্তির দ্বিবচনের রূপটা ব্যবহার করা হয়েছে, যার ফলে উত্তমাউ হয়েছে, উত্তমাউ বালকৌ। এর পরেরটি দেখুন, পরের বাক্যটি বালিকাহা, অর্থাৎ অনেকগুলো বালিকা, প্রথমা বিভক্তির বহুবচনের রূপ ব্যবহার করা হয়েছে, আক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দে প্রথমা বিভক্তির বহুবচনের রূপ। এজন্য উত্তম শব্দেও একই রকমভাবে স্ত্রীলিঙ্গ করে সেটাতে প্রথমা বিভক্তির বহুবচন রূপটি ব্যবহার করা হয়েছে, উত্তমাহা বালিকাহা। বোঝা গেছে? এ পর্যন্ত বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখুন মাঝখানে যে বাক্যগুলো আছে, হরিতম তৃণম। তৃণ, তৃণ শব্দটি হচ্ছে অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ। অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ তৃণ। তো এখানে তৃণ অর্থাৎ ঘাস, আর যেটা হরিতম দেওয়া আছে, হরিত অর্থাৎ সবুজ, সবুজ ঘাস। তৃণম, হরিতম তৃণম। তো তৃণ শব্দে এখানে আমরা প্রথমা বিভক্তির ব্যবহার হয়েছে নাকি দ্বিতীয় বিভক্তির ব্যবহার হয়েছে সেটা একটু বলা মুশকিল, এমনিতে বুঝতে পারা যাবে না। তবে যেহেতু এখানে কর্তা নাই, সে কারণে তৃণটাই কর্তা, তাই এখানে প্রথমা বিভক্তির ব্যবহার করা হয়েছে। কারণ হচ্ছে ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, প্রথমা বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তি একই অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দে। তো আমরা একটা প্রথমা বিভক্তি ধরে নিলাম, তৃণ শব্দটি কর্তা হিসেবে ব্যবহার হচ্ছে। তৃণম প্রথমা বিভক্তির এক বচনের রূপ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে এটা ক্লিবলিঙ্গ শব্দ। এ কারণে যেহেতু এখানে তৃণম হয়েছে, হরিত শব্দটি, হরিত অর্থ সবুজ, হরিত শব্দেও ক্লিবলিঙ্গ প্রথমা বিভক্তির এক বচন করা হয়েছে, হরিতম তৃণম। এখন এখানে যদি আমি বৃক্ষ দিতাম, যে বৃক্ষাহা, বৃক্ষাহা দিতাম, আমি সবুজ বৃক্ষ বলবো, যে আমি বলবো যে সবুজ বৃক্ষ, সবুজ গাছগুলো বা বৃক্ষগুলো। তাহলে গাছগুলো যদি আমি বলতে যাই, তাহলে হবে বৃক্ষ শব্দের বহুবচন রূপ বৃক্ষাহা। ঠিক আছে, তো তাহলে এই হরিত শব্দটি আমি সামনে বসাবো, অর্থাৎ বৃক্ষ শব্দের বিশেষণ হিসেবে আমি হরিত শব্দটি ব্যবহার করব। তাহলে কি হতো হরিত শব্দটি, হরিত শব্দের রূপটি কীরকম হতো বলুন দেখি, একজন কে বলতে পারবেন? আচ্ছা,
দেখুন এখানে হরিৎ যে শব্দগুলো বিশেষণ হিসেবে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু 3টা লিঙ্গেই পরিবর্তন করা হয়। যখন যেটা লিঙ্গ ব্যবহার করে যার বিশেষণ হিসেবে ব্যবহার করা হয় তখন সেই লিঙ্গে রূপান্তর হয়। তো হরিৎ শব্দটি এখানে তৃণ শব্দের বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর তৃণ শব্দটি যেহেতু ক্লিবলিঙ্গ এই কারণে হরিৎ শব্দের ক্লিবলিঙ্গ প্রয়োগ করা হয়েছে এবং প্রথমা বিভক্তির একবচন করা হয়েছে। তো যখন আমরা সেটা পুংলিঙ্গে ব্যবহার করব, বৃক্ষ শব্দে ব্যবহার করব, যদি বলি যে সবুজ বৃক্ষগুলো, তো বৃক্ষ শব্দটি পুংলিঙ্গ, আক্রান্ত পুংলিঙ্গ শব্দ। বৃক্ষাহা, বৃক্ষৌ, বৃক্ষাহা, ঠিক আছে। যখন আমরা বৃক্ষাহা বলবো তখন হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ বৃক্ষ শব্দের প্রথমা বিভক্তির বহু বচনের রূপ ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু বৃক্ষ শব্দটি পুংলিঙ্গ সেহেতু আমাদেরকে হরিৎ শব্দটিকেও পুংলিঙ্গ করতে হবে। তো হরিৎ শব্দটিকে যদি আমরা পুংলিঙ্গ করি তখন কি হবে, নর শব্দের মতো করে হবে, হরিতাহা, হরিতৌ, হরিতাহা, ঠিক আছে। তো যেহেতু আমরা বৃক্ষাহা বলতেছি সেহেতু এখানে হরিতাহা হবে, হরিতাহা বৃক্ষাহা, সবুজ বৃক্ষগুলো। আবার যদি বলি যে সবুজ লতা দুটি, তখন কি হবে বলুন দেখি কি হবে। যখন আমরা লতা দুটি বলবো তখন কিন্তু আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা, যেহেতু আমি দ্বিবচন ব্যবহার করতেছি দুটি লতা সেহেতু লতে হয়ে যাচ্ছে, লতা, লতে, লতাহা, ঠিক আছে। তো এখানে হবে লতে। তাহলে হরিৎ শব্দের কোন রূপটি ব্যবহার হবে, হরিতে লতে, একদম ঠিক, হরিতে লতে। কারণ হরিৎ শব্দটিকে আমরা এখন স্ত্রীলিঙ্গের বিশেষণ হিসেবে ব্যবহার করছি। লতা শব্দটি স্ত্রীলিঙ্গ শব্দ, লতে বলতেছি প্রথমা বিভক্তির দ্বিবচন, এই কারণে আমরা হরিৎ শব্দটিকে স্ত্রীলিঙ্গ করে নেব, হরিতা, হরিতে, হরিতাহা। যেহেতু লতে বলতেছি সে কারণে হরিতে বলবো, হরিতে লতে। বুঝতে পেরেছেন সকলে? কেউ না বুঝে থাকলে বলবেন। এরপরে বাক্যটি দেখুন, নীলে আকাশে, নীলে আকাশে। এখানে আকাশ শব্দটি পুংলিঙ্গ শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো করে, ঠিক আছে। তো আকাশ শব্দটিতে সপ্তমী বিভক্তির প্রয়োগ করা হয়েছে, সপ্তমী বিভক্তি একবচন, নরে, নরায়োহ, নরেষু, ঠিক আছে। তো আকাশটি কেমন আকাশ, নীল আকাশ। তো বলা হচ্ছে যে আকাশের মধ্যে, আকাশে আছে, মনে করেন আকাশে একটি পাখি উঠতেছে, আকাশে মেঘ আছে, সে বলছে যে আকাশে, কেমন আকাশে, নীল আকাশে। তো এ কারণে দেখুন এখানে নীলে আকাশে হয়েছে। আকাশে, আকাশ শব্দটির সপ্তমী বিভক্তির একবচন হয়েছে, এ কারণে নীল যে বিশেষণটি আছে, নীল শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো নীল শব্দেও একই রকমভাবে সপ্তমী বিভক্তির একবচন ব্যবহার করা হয়েছে এবং সেটি পুংলিঙ্গে। বুঝতে পেরেছেন? এখন আমি যদি বলি নীল নদীতে, তাহলে কি হবে বলুন দেখি, নীল নদীর মাঝে বা নীল নদীতে। নদী শব্দটি ইকারান্ত, আচ্ছা এটা তো আপনারা পড়েছেন, ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ নদী। তাহলে নদী শব্দে যদি আমি নদীতে বলি তখন কি হবে, নদী শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ করতে হবে, নদ্যাম, ঠিক আছে, নদ্যাম হবে। তখন কি হবে বলুন দেখি, হবে। এখানে একটু ইয়ে আছে দেখুন, যখন আমরা একটু মিট করবেন, বিশেষণগুলো যখন আমরা পুংলিঙ্গে ব্যবহার করব, অর্থাৎ বিশেষণটা কি যখন আমরা পুংলিঙ্গে রূপান্তর করব
তখন নরা শব্দের মতো করে সেটার রূপগুলো হবে। যখন আমরা স্ত্রীলিঙ্গে রূপান্তর করব তখন লতা শব্দের মতো করে রূপগুলো হবে। আর যখন ক্লিবলিঙ্গে রূপান্তর করব তখন ফল শব্দের মতো করে হবে। বুঝতে পেরেছেন? তো এখানে নীল শব্দটি যখন আমরা স্ত্রীলিঙ্গে ব্যবহার করব, নদীতে, যখন নদী শব্দটি স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, ইকারান্ত দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, কিন্তু আমরা নীল শব্দটিকে দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ করব না। সেটাকে আমরা যেহেতু স্ত্রীলিঙ্গের বিশেষণ হিসেবে ব্যবহার করছি, তখন সেটাকে আমরা লতা শব্দের মতো করে ব্যবহার করব, লতা শব্দের মতো করে তার রূপগুলো ব্যবহার করব। তাহলে কি হবে এখানে বলুন দেখি? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? না বুঝে থাকলে বলবেন। নীলম আকাশে। না না, নীলম আকাশে নয়, নীলি আকাশে তো এটা দেয়া আছে। আমি বলেছিলাম যে এটা পুংলিঙ্গে দেয়া আছে। আকাশ শব্দে সপ্তমী বিভক্তির প্রয়োগ করা আছে, এজন্য নীলি আকাশে হয়েছে। আমি বলছিলাম যে যখন আমি নদী ব্যবহার করব, যে বলি এখানে বললাম যে নীল আকাশে, এজন্য নীলে আকাশে হলো। যখন আমি বলবো যে নীল নদীতে, তখন কি হবে? নদী শব্দটিতে যদি আমরা সপ্তমী বিভক্তির প্রয়োগ করি, যে নীল নদীটির মাঝে বা নীল নদীটিতে, তখন হবে নদ্যাম। নদী শব্দের সপ্তমী বিভক্তির এক বচন হবে নদ্যাম। তো নীল শব্দটির রূপটি কেমন হবে? নীলম নদ্যাম। না, নীলম নদ্যাম হবে না। দেখুন এখানে আমি বললাম যে যখন আমরা বিশেষণটিকে স্ত্রীলিঙ্গের বিশেষণ হিসেবে ব্যবহার করব, তখন সেই বিশেষণের রূপটি লতা শব্দের মতো করে হবে। ঠিক আছে, লতা শব্দে যেরকম রূপগুলো হয় সেই রকম রূপ হবে। তো এখানে নদী যখন আমি ব্যবহার করব, নদী যেহেতু স্ত্রীলিঙ্গ, ঠিক আছে, তো এই কারণে আমাদের নীল শব্দটিও স্ত্রীলিঙ্গ করতে হবে। কিন্তু নদীর মতো করে রূপ হবে না, রূপ হবে লতার মতো করে। ঠিক আছে, সবসময় এগুলো যে কোনো শব্দের ক্ষেত্রেই শুধু স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো করে, পুংলিঙ্গে নরা শব্দের মতো করে এবং ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো করে হবে। তো যখন আমরা বলতেছি নদীতে, নদী স্ত্রীলিঙ্গ শব্দ, তখন আমরা এই যে নীল শব্দটি আছে সেটাকে আমরা লতা শব্দের মতো করে ব্যবহার করবো। যেমন হচ্ছে লতা লতে লতাহা, নীলা নীলে নীলাহা, এরকমভাবে হবে। তো লতা শব্দের সপ্তমী বিভক্তির এক বচন কি হয়? লতায়াম। হ্যাঁ, লতায়াম হয়। তো এই কারণে এখানে হবে নীলায়াম, নীলায়াম নদ্যাম, নীল নদীতে। সকলে বুঝতে পেরেছেন? না বুঝে থাকলে বলবেন। এভাবে হবে সবগুলো আর কি। এরপরে বাক্যটি দেখুন, শীতলম জলম। শীতলম জলম, জল শব্দটি এখানে ক্লিবলিঙ্গ শব্দ, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো করে। তো এই কারণে দেখুন এখানে জল শব্দে প্রথমা বিভক্তির এক বচন হয়েছে, ব্যবহার করা হয়েছে। এই কারণে শীতল শব্দটিতেও প্রথমা বিভক্তির এক বচন ব্যবহার করা হয়েছে। কারণ হচ্ছে জলটাকে বিশেষায়িত করছে, কেমন জল? শীতল জল। ঠিক আছে, এর জন্য শীতলম জলম হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছেন তো সকলে? এরপরের বাক্যটি দেখুন, শ্বেতৈহি অশ্বৈহি। শ্বেতৈহি অশ্বৈহি, আমরা শ্বেতৈহি এটা আপাতত বাদ দিলাম। এরপর পাশে যে শব্দটি আছে দেখুন, অশ্বৈহি, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি অশ্বাহা, অর্থাৎ অশ্ব শব্দটি যেটি আছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ অশ্বা। অশ্ব শব্দটিতে তৃতীয় বিভক্তির প্রয়োগ করা হয়েছে এবং বহু বচন প্রয়োগ করা হয়েছে। বুঝতে পারতেছেন তো? অশ্বৈহি, অশ্বের দ্বারা, অশ্বগুলোর দ্বারা, ঘোড়াগুলোর দ্বারা। ঠিক আছে, আর যেটা আছে শ্বেতৈহি, শ্বেত অর্থাৎ সাদা, সাদা রং। তো এখানে অশ্বাহা যেহেতু আছে, অশ্বাহা, তো অশ্বাহা শব্দটিতে তৃতীয় বিভক্তির বহু বচন করা আছে, পুংলিঙ্গ। এই জন্য এখানে শ্বেতা শব্দটিতেও পুংলিঙ্গ
তৃতীয় বিভক্তির বহুবচন করা হয়েছে। শ্বেতৈহি, অশ্বৈহি, শ্বেতৈহি, সাদা ঘোড়াগুলোর দ্বারা। সকলে বুঝতে পেরেছেন? এখন যদি আমি বলি একটি শব্দ আছে অজা, অজা অর্থাৎ এই ছাগল, ছাগি, ছাগি বলতে পারেন, স্ত্রীলিঙ্গ অজা। এখন যদি আমি বলি কালো ছাগল দুটোর দ্বারা, বা সাদা ছাগল বললাম, সাদা ছাগল দুটোর দ্বারা, তখন অজা শব্দে কি হবে? অজা শব্দ যদি আমরা তৃতীয় বিভক্তির প্রয়োগ করি তখন কি হবে? লতাইয়া, লতাভ্যম, লতাভিহি, অজয়া, অজাভ্যম, অজাভিহি। তো আমি বললাম যে দুটি ছাগল দ্বারা, ঠিক আছে, সাদা ছাগল দুটি দ্বারা, ছাগি দুটির দ্বারা। যেহেতু আমি দ্বিবচন বললাম, তৃতীয় বিভক্তির দ্বিবচন হবে অজাভ্যম, অজাভ্যম, ঠিক আছে, অজাভ্যম। তো যদি আমরা বলি যে সাদা ছাগল দুটির দ্বারা, তো অজাভ্যম আমি বললাম, এর যে বিশেষণটি আছে শ্বেত, যেটা বিশেষণ আছে, তখন এইটার রূপ কিরকম হবে বলুন দেখি? শ্বেতাভ্যাম। একদম ঠিক, শ্বেতাভ্যাম, অজাভ্যাম, কালো ছাগল দুটির দ্বারা। এখন আমি কৃষ্ণ শব্দটি বসাবো, কৃষ্ণা, অর্থাৎ কালো, কালো ছাগলগুলোর দ্বারা। আমি যদি বলি যে কালো ছাগলগুলোর দ্বারা, তখন হচ্ছে তৃতীয় বিভক্তিতে কি হবে? অজা শব্দে অজাভিহি, অজাভিহি। তো এখন কৃষ্ণ শব্দটির কি রকম রূপ হবে? কৃষ্ণাভিহি, কৃষ্ণাভিহি, একদম ঠিক, কৃষ্ণাভিহি। কারণ হচ্ছে লতা শব্দের মতো করে হবে। কৃষ্ণ শব্দটি লতা শব্দের মতো করে, লতাইয়া, লতাভ্যম, লতাভিহি, কৃষ্ণইয়া, কৃষ্ণাভ্যম, কৃষ্ণাভিহি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। কেউ না বুঝতে পারলে বলবেন। এর পরের বাক্যটি দেখুন, এর পাশে একবারে ডান দিকে বাক্যগুলো আছে। বিশালাত বৃক্ষাত। এখানে দেখুন বিশাল শব্দটি যেটি আছে এটি বিশেষণ বোঝাই যাচ্ছে, বৃক্ষ শব্দটি বিশেষ্য। এখানে বৃক্ষ শব্দে, আচ্ছা আপনারা বলুন দেখি, বৃক্ষ শব্দে এখানে কোন বিভক্তি ব্যবহার করা হয়েছে? কোন বিভক্তি এবং বচন ব্যবহার করা হয়েছে? বৃক্ষ শব্দটি অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আমি একজনকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি প্রথমে বলুন, আইডি নং 34, আপনি বলুন বৃক্ষ শব্দে কোন বিভক্তির প্রয়োগ করা আছে? পঞ্চমী, পঞ্চমী বিভক্তি। বচন? বচন এক বচন। হ্যাঁ, এক বচন। নারাত, নারাভ্যম, নারীভ্যঃ, এরকম ভাবে। বৃক্ষাৎ, বৃক্ষাভ্যম, বৃক্ষেভ্যঃ। তো এখানে দেখুন বলা হয়েছে যে বিশাল বৃক্ষ, বিশাল বৃক্ষ থেকে, যেহেতু পঞ্চমী বিভক্তি, বৃক্ষ থেকে, তো বৃক্ষ শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ, সব পঞ্চমী বিভক্তির এক বচন ব্যবহার করা হয়েছে, এজন্য বিশাল শব্দটি দিয়েও পঞ্চমী বিভক্তির এক বচন ব্যবহার করা হয়েছে। বিশাল শব্দটি নর শব্দের মতো করা হয়েছে, বিশালাত, বৃক্ষাত। এখন যদি আমি বলি যে, আবার আমি বলবো যে বিশাল, বিশাল নদীগুলো থেকে, বিশাল নদীগুলো থেকে, তখন কি হবে? নদীগুলো থেকে যদি বলি আমি, যেহেতু বহু বচন বলতেছি অনেকগুলো নদী থেকে, তো নদী শব্দে পঞ্চমী বিভক্তির বহু বচন হবে। তো নদী শব্দে যদি আমি পঞ্চমী বিভক্তির বহু বচন ব্যবহার করি তখন কি রকম রূপ হবে? এরপরে বলুন, কে আছেন? বিশ্বজিৎ সাহা, বিশ্বজিৎ সিনহা, আপনি বলুন দেখি, নদী শব্দে যদি আমি পঞ্চমী বিভক্তির বহু বচন ব্যবহার করি তখন কি রকম রূপ হবে? মহোদয়, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? নদীভ্যঃ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নদীভ্যঃ হবে, নদীভ্যঃ। তাহলে এই যে বিশাল শব্দটিতে কিরকম হবে বলুন দেখি? শব্দটি
লতা শব্দের মতো করা হবে। লতা শব্দের মতো করে হ্যাঁ, হবে। যেহেতু আমরা নদী শব্দ ও, স্ত্রীলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গে সবসময় বিশেষণটি লতা শব্দের মতো করা হবে। দেখুন এখানে নদী শব্দে বিশালভ্যः, হ্যাঁ বিশালভ্যः, বিশালাভ্যः, লভ্য, কারণ হচ্ছে লতাভ্য হয় না। বিশালাভ্যः, হ্যাঁ, পঞ্চমী বিভক্তি যদি আমরা লতা শব্দ পঞ্চমী বিভক্তির বহুবচন রূপ করি তখন কি হয়? লতাভ্য হয়। লতাভ্যः, হ্যাঁ, এজন্য এখানে হবে বিশালাভ্য, বিশালাভ্য নদীভ্য। সকলে বুঝতে পেরেছেন? এরপরে দেখুন দেখা যাচ্ছে ব্যাসঃ পণ্ডিতঃ, ব্যাস পণ্ডিত। এখানে সব প্রথমা বিভক্তির একবচন রূপ ব্যবহার করা হয়েছে, দুটো একই রকম হবে। এর পরের বাক্যটি দেখুন, সুশীলে কন্যে, সুশীল কন্যা, কন্যা দুটি, কন্যাদ্বয়। এখানে কন্যা শব্দ যেটা আছে, কন্যা, কন্যে, কন্যাঃ, লতা, লতে, লতাঃ, প্রথমা বিভক্তির দ্বিবচনের রূপ। কন্যা শব্দের প্রথমা বিভক্তির দ্বিবচনের রূপ কন্যাদ্বয়। তো যেহেতু এখানে কন্যাদ্বয় আছে, সুশীল শব্দটিতেও একই রকমভাবে স্ত্রীলিঙ্গ করা হয়েছে এবং প্রথমা বিভক্তির দ্বিবচনের রূপ করা হয়েছে, সুশীলে কন্যে। এখন আমি যদি বলি সুশীল ছাত্রদেরকে, তখন কি হবে বলুন দেখি? সুশীল ছাত্রদেরকে, ছাত্রা শব্দটি হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এখন আমি ছাত্রদেরকে বললাম, সেটাতে আমি দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করলাম, কর্ম হিসেবে ব্যবহার করলাম, দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করলাম। যেহেতু আমি ছাত্রদেরকে বললাম বহুবচন, তো ছাত্র শব্দে দ্বিতীয় বিভক্তির বহুবচন কি হবে বলুন দেখি? ছাত্রাः, না, ছাত্রাः, না, ছাত্রান, 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 ছাত্রান। হ্যাঁ, এখন যদি ছাত্রান হয় তো সুশীল ছাত্রদেরকে, তো সুশীল শব্দে কিরকম রূপ হবে? সুশীলন, নরা শব্দের মতো করে, সুশীলন, সুশীলান ছাত্রান, সুশীলান ছাত্রান। সুশীলান, ছাত্রান। সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ, এর পরের বাক্যটি দেখুন, মিষ্টানি ফলানি, এটাও একই রকম ভাবে ফল শব্দ কিরকম কি হয়েছে? ফল শব্দে প্রথমা বিভক্তির বহুবচনের রূপ ব্যবহার করছে, ফলে, ফলম, ফলে, ফলানি। এখানে বলা হয়েছে যে ফল শব্দ, ফলটি কিরকম, ফলগুলো কিরকম? মিষ্টি। তো ফল শব্দটি যেহেতু কিলিবলিঙ্গ, নপুংসক লিঙ্গ, এজন্য মিষ্ট শব্দটিও কিলিবলিঙ্গ হয়েছে, মিষ্টানি ফলানি। বুঝতে পেরেছেন? এ পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখুন, এই যে এখানে ওই যেগুলো ওটা আগে যে বাক্যগুলো দেখালাম ওগুলোতে ক্রিয়া দেওয়া ছিল না, এখানে ক্রিয়া যুক্ত করা আছে। উত্তমঃ বালকঃ পঠতি, উত্তম বালকটি পড়ছেন। পড়ছে। তারপর আবার বলা হয়েছে উত্তমা বালিকা খাদতি, উত্তম বালিকাটি খাচ্ছে। আচ্ছা, আমি যদি এখন বলি উত্তম বালিকাদ্বয় খাচ্ছেন, তখন কি হবে বলুন দেখি? বাক্যটি কিরকম হবে? উত্তম বালিকাদ্বয় খাচ্ছে,
বলতে পারবেন কেউ? উত্তম উত্তমে বালিক, বালিকে হ্যাঁ, খাদতি। খাদতি। না হলো না তো, খাদতি। হয়নি, কোথায় একটা ভুল হয়েছে, একটু চিন্তা করে বলুন। বালিকা দয় আপনার বিশেষ্য বিশেষণ ঠিক আছে, ক্রিয়ায় ভুল হয়েছে, একটু ক্রিয়াটা ঠিক। খাদত। খাদতাহা হবে, খাদতাহা, খাদত। কারণ হচ্ছে এখানে কর্তা দ্বিবচন, আর কর্তা অনুসারে কিন্তু ক্রিয়াটি হবে খাদতাহা, খাদতাহা। উত্তমে বালিকে খাদতাহা, এগুলো একটু খেয়াল রাখতে হবে, কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক, কর্তার কর্তা অনুযায়ী ক্রিয়ার রূপ হবে। এরপর দেখুন দেওয়া আছে উত্তমৌ বালকৌ পিবাতাহা, উত্তমৌ বালকৌ পিবাতাহা। আচ্ছা, এখন আমি এটা এটা এখানে দেখুন বালকৌ, এখানে বালক দ্বয় বলা আছে, উত্তমৌ বালকৌ, এই জন্য বালক শব্দে যেহেতু হচ্ছে প্রথমা বিভক্তি দ্বিবচন, এজন্য উত্তম শব্দে প্রথমা বিভক্তি দ্বিবচন হয়েছে, আর ক্রিয়াটিও পিবতাহা হয়েছে। আচ্ছা, পিবতাহা এটা কোন ধাতু থেকে এসেছে বলুন দেখি? পিপ ধাতু, পান করা। পিপ ধাতু না, পা ধাতু। পা ধাতুটাই ব্যবহারের সময় পিবা হয়ে যায়, আর এখানে পিবটা কিন্তু ওই বটা কিন্তু বর্গীয় বা পেট কাটা ব হবে, পিবতাহা। তো আমি যদি এখন বলি যে উত্তম ছাত্রীরা পান করছেন, উত্তম ছাত্রীরা পান করছেন, তখন কি হবে বাক্যটি? উত্তম ছাত্রীরা উত্তম উত্তম ছাত্রীরা পান করছে। উত্তমে না, আমি বলেছি বহু বচন বলেছি, কিন্তু উত্তম ছাত্রীরা পান করছে। ছাত্রী, আচ্ছা, সবাই একটু চেষ্টা করুন। উত্তমহা, উত্তম, উত্তম, উত্তমহা। আগে আমাদেরকে খেয়াল করতে হবে যে বিশেষ্য রূপটা আমরা পেয়ে গেলে সেই অনুযায়ী বিশেষণের রূপটা বসাবো। আমি বলেছি ছাত্রীরা, ছাত্রা শব্দটি দ্বারা ছাত্রী বোঝানো হয়, ছাত্রা শব্দ অর্থ ছাত্রী, তো ছাত্রা শব্দটি লতা শব্দের মতো করে। আমি যেহেতু বলেছি যে ছাত্রীরা অনেকগুলো ছাত্রী, সেহেতু সেখানে প্রথমা বিভক্তির বহু বচন রূপ হবে। তো লতা শব্দের প্রথমা বিভক্তির বহু বচন রূপ কিরকম হয়? লতাহা, লতা লতে লতাহা, ছাত্রা ছাত্রে ছাত্রাহা। এই হলো আমাদের ছাত্রী, এটা বিশেষ্যটা পেয়ে গেলাম, ছাত্রীরা। এখন হচ্ছে পান করেন, পান করছেন, তো ক্রিয়াটিও এরকম হবে, বহু বচন হবে। এখানে পিবতাহা আছে, দ্বিবচন রূপ আছে, আমাদের বহু বচনের যখন রূপ করব তখন কি হবে? পিবান্তি, ছাত্রাহা পিবান্তি। এখন বিশেষণ, যেহেতু ছাত্রাহা হয়েছে, বহু বচন হয়েছে, এ কারণে লতাহা এর মতো করে উত্তমাহা হবে, উত্তমাহা ছাত্রাহা পিবান্তি। আচ্ছা, এর পরের বাক্যটি দেখুন উত্তমাহা বালিকাহা গচ্ছন্তি, এই যে একই রকম আর কি, যেটাই বললাম এর আগেরটি আমি বললাম এই ছাত্রাহা দিয়ে বললাম, এটা বালিকাহা দিয়ে, বালিকা শব্দ দিয়ে করেছে। আর সেই ক্রিয়া দেওয়া ছিল আগেরটাতে পা পিবন্তি অর্থাৎ পা ধাতু, আর এখন আছে গম ধাতু গচ্ছন্তি। বুঝতে পেরেছেন? উত্তমাহা বালিকাহা গচ্ছন্তি, এ পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন তো? এরপরে বাক্যটি দেখুন অশ্বাহা হরিতম তৃণম খাদতি, অশ্বাহা হরিতম তৃণম খাদতি। এখানে বলা আছে কি ঘোড়াটি সবুজ ঘাস খাচ্ছে। এখানে দেখুন তৃণম, এই যে তৃণ শব্দটি আছে,
তৃণ শব্দের বিশেষণ কিন্তু হরিত। তো তৃণ শব্দে এখানে কি আছে বলুন দেখি, কোন বিভক্তি ব্যবহার করা হয়েছে? কর্মে দ্বিতীয়া। হ্যাঁ, কর্মে দ্বিতীয় এক বচন, তৃণাম। এজন্য হরিত শব্দে কর্ম দ্বিতীয় বিভক্তির এক বচন হয়েছে, হরিতম। আর এখানে কর্তা কোনটি? অশ্বহ। অশ্বাহা। অশ্বাহা হরিনাম তৃণাম, হরিতম তৃণাম খাদতি। এখন আমি যদি বলি যে সাদা ঘোড়া দুটি সবুজ ঘাস খাচ্ছে, তখন কি হবে বলুন দেখি? সাদা ঘোড়া দুটি সবুজ ঘাস খাচ্ছে। সাদা শব্দের অর্থ, অর্থাৎ সাদা শব্দটি শ্বেত, শ্বেতা, শ্বেত, শ্বেত অর্থ সাদা। শ্বেত অশ্বাহা হরিতম তৃণম খাদতঃ। আপনার পরেরগুলো ঠিক আছে, হরিতম তৃণম খাদত হয় এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু প্রথমের দুটি হয়নি। আমি বলেছি নর সাদা ঘোড়া, সাদা ঘোড়া দুটি, আমি কিন্তু দ্বিবচন বলেছি, ঘোড়া দুটি বলেছি। অশ্ব। হ্যাঁ হ্যাঁ, অশ্বৌ, অশ্বৌ, নরা নরৌ, অশ্বৌ। আর তাহলে অশ্ব হ্যাঁ, সাদা শব্দটি কি হবে? হরিতম তৃণম খাদাতঃ। খাদতঃ। আচ্ছা, যেহেতু দ্বিবচন, মানে কর্তা দ্বিবচন, ক্রিয়াও দ্বিবচন হবে। তো এখানে শ্বেত শব্দটি কিরকম হবে বলুন দেখি? শ্বেত শব্দের রূপ। শ্বেত। হ্যাঁ ঠিক আছে, শ্বেতৌ অশ্বৌ হরিতম তৃণাম খাদতি। হ্যাঁ, খাদাতঃ, খাদাতঃ হবে। সকলে বুঝতে পেরেছেন? এখন এখানে দেখুন পরের বাক্যটি, সাহা নীলে আকাশে পক্ষিম পশ্যতি। সাহা নীলে আকাশে পক্ষিম পশ্যতি, সে নীল আকাশে পাখি দেখছে। এখানে আকাশ শব্দটির বিশেষণ নীল। তো যেহেতু এখানে এর আগে আমরা দেখেছি সপ্তমী বিভক্তির এক বচন, নীল শব্দের সপ্তমী বিভক্তির এক বচন। আচ্ছা, এখন আমি যদি বলি সে নীল আকাশে, সে নীল আকাশে কালো পাখি দুটিকে দেখছে। আচ্ছা, পক্ষী শব্দটি একটু মানে কঠিন হয়ে যাচ্ছে। পক্ষী শব্দটি মনে হয় নদী শব্দের মতো করে। আচ্ছা, পক্ষিণ, এটা পক্ষিণ শব্দটা, পক্ষিণ শব্দটা একটু কঠিন আছে, এটা বাদ দিলাম। আচ্ছা, পক্ষীর বদল কি দাদা? আচ্ছা ঠিক আছে, এটা থাক। এরপরে দেখুন এখানে, বিশালাত বৃক্ষাত ফালাম পাতাতি। বিশালাত বৃক্ষাত ফালাম পাতাতি, তাহলে এখানে কি হচ্ছে? বিশাল বৃক্ষ থেকে ফল পড়ছে। হ্যাঁ, এখন আমি যদি বলি বিশাল সবুজ বৃক্ষ থেকে ফল পড়ছে, বিশাল সবুজ বৃক্ষ দুটি থেকে ফল পড়ছে, তখন কি হবে বলুন দেখি? বিশাল
সবুজ বৃক্ষ দুটি থেকে ফল পড়ছে। বৃক্ষ শব্দে দুইটা বিশেষণ ব্যবহার করলাম, একটা বিশাল আর একটা সবুজ। আর বৃক্ষ শব্দে পঞ্চমী বিভক্তির দ্বিবচন ব্যবহার করলাম, বৃক্ষ দুটি থেকে বললাম। এখানে বৃক্ষাত এক বচন ব্যবহার করেছে পঞ্চমী বিভক্তি। তো পঞ্চমী বিভক্তির দ্বিবচন রূপ কিরকম হবে বৃক্ষ শব্দে? বৃক্ষাভ্যাম। হ্যাঁ, বৃক্ষাভ্যাম। এখন এখন বলুন দেখি কি হবে? বিশাল সবুজ বৃক্ষ দুটি থেকে। সবুজ শব্দটি সংস্কৃতে একটু আগে পড়লাম হরিত। হ্যাঁ হ্যাঁ, বিশালাভ্যাম হরিতাভ্যাম বৃক্ষাভ্যাম ফলম পততি। এখন যদি আমি যে ফলগুলো পড়ছে তখন কি হবে? ফলগুলো পড়ছে, ফলে এখানে ফল কিন্তু কর্তা হিসেবে ব্যবহার হচ্ছে, খেয়াল রাখবেন। এখানে ফল কিন্তু কর্ম নয়। তখন কি হবে? ফলানি পতন্তি। ফলানি পতন্তি। এরপর দেখুন তে সুশীলে কন্যে। এখানে দেখুন একটি বাক্যটি ভালো করে দেখুন কিভাবে ব্যবহার করা হয়েছে। দেখুন দেখি, এখানে কিন্তু দুইটা বিশেষণ আছে। কন্যা শব্দে দুইটা বিশেষণ, এটা তেটা সর্বনাম, ওটা বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে। তেটা কোন শব্দ থেকে আসছে বলুন দেখি? আপনাদেরকে পড়িয়েছিলাম বিগত ক্লাসে। মনে পড়ছে না? কি জিজ্ঞেস করেছেন? বললাম যে এই যে তে শব্দটি কিভাবে আসছে, কোন শব্দ থেকে আসছে? বিগত ক্লাসেই পড়েছিলাম, গত ক্লাসে। হ্যাঁ, তৎশব্দ। হ্যাঁ, তৎশব্দ থেকে এসেছে স্ত্রীলিঙ্গ। সা তে তাহা, সা তে তাহা দ্বিবচন, সা তে তাহা। আর একটা তে আছে কিন্তু তৎ ইয়া ওই সহ তৌ তে, এটাতে কিন্তু যদি পুংলিঙ্গে ব্যবহার করে তখন কিন্তু ওটা বহুবচন হয়ে যায়। আর এখানে যেহেতু কন্যা, দেখেন এখানে কন্যা দেওয়া আছে, কন্যা শব্দে লতা লতি লতা হার মতো করে কন্যা কন্যা কন্যাহা, এখানে দ্বিবচন আছে। এখানে সেহেতু এখানে ওই তে শব্দটিও স্ত্রীলিঙ্গ। আর স্ত্রীলিঙ্গ যেহেতু স্ত্রীলিঙ্গ আমরা জানি সা তে তাহা, ওই এখান থেকে এসেছে আর কি। সবগুলোই এখানে প্রথমা বিভক্তি। কন্যা শব্দে দুটো এখানে বিশেষণ, একটা তে একটা সুশীলী। আচ্ছা, অর্থাৎ তারা দুজন সুশীল কন্যা, কন্যাদয় ওই তারা সুশীল কন্যা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এরপর দেখুন আহম মিষ্টানি ফলানি আখাদম। এই বাক্যটার অর্থ কি বলুন দেখি? আমি মিষ্টি ফল আমি মিষ্টি ফলগুলো খেয়েছিলাম। হ্যাঁ, আমি মিষ্টি ফলগুলো খেয়েছিলাম। আহম অর্থাৎ আমি, মিষ্টানি ফলানি অর্থাৎ মিষ্টি ফলগুলো, আখাদম এটা লং লকারে আছে, খাদ ধাতুর লং লকার উত্তম পুরুষ। যেহেতু কর্তা এখানে উত্তম পুরুষ, সেহেতু এখানে উত্তম পুরুষ লং লকার আখাদম। আমি মিষ্টি ফলগুলো খেয়েছিলাম। তো এখানে দেখুন, এখানে বুঝতে পারছেন ফল শব্দের বিশেষণ মিষ্ট, ফলানি দেওয়া আছে, অর্থাৎ ফল শব্দে
দ্বিতীয় বিভক্তির বহুবচন রূপ ব্যবহার করা হয়েছে, এই কারণে মিষ্ট শব্দে দ্বিতীয় বিভক্তির বহুবচন রূপ দেয়া আছে। যদি এখন আমি বলি এখন আমি যদি বলি যে আমরা ছাত্রোদয়ে মিষ্টি ফলগুলো খেয়েছিলাম, তাহলে কি হবে? না, এটা হবে না। ছাত্র হয়ে যাচ্ছে, আবার আমরা হয়ে যাচ্ছে, দুটা হয়ে যাচ্ছে, তো এটা হবে না। আচ্ছা, যদি আমি আমরা বলি তখন এখানে বয়ম হবে, আর ওই শুধু ক্রিয়াটা চেঞ্জ হবে। খাদা ম, খাদা ম, ম, বয়ম মিষ্টানি ফলানি অখাদা ম। এরপর দেখুন সা শীতলম জলম পিবাতি। এই যে আমরা এর আগে পড়েছি শীতলম জলম, এখানে শুধু কর্তা এবং ক্রিয়া লাগিয়ে দেওয়া আছে। সা শীতলম জলম পিবাতি, সে স্ত্রীলিঙ্গ, কিন্তু সে শীতল জল পান করছে। এরপর দেখুন অর্জুনঃ শ্বেতৈঃ অশ্বৈঃ গচ্ছতি। অর্জুন, আমরা এর আগে পড়েছি শ্বেতৈঃ অশ্বৈঃ, এখানে শুধু কর্তা এবং ক্রিয়া লাগিয়ে দেওয়া আছে। অর্জুন সাদা ঘোড়াগুলোর দ্বারা যাচ্ছে। সকলে বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো শেষ, এখানেই শেষ। আমি আপনাদেরকে কিছু বাক্য দিচ্ছি, আপনারা এখন সেগুলো লিখবেন। এখন 1 নম্বর বাক্যটি লিখুন, সুন্দরী বালিকাদ্বয় বিদ্যালয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখুন 3টি বাক্য লিখেছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এখানে দেখুন সুন্দরী বালিকাদ্বয় বিদ্যালয়ে যাচ্ছে, তারা হলুদ বালতি দ্বারা জল আনছে। হলুদ অর্থে পিতা, পিতা, এই যে পিতা, আমি বলেছি পিতা, এই যে পিতা শব্দটা হচ্ছে হলুদ। ঠিক আছে, আর এখানে শুষ্কটা শুষ্ক ব্যবহার করবেন, শুষ্ক শব্দ। আর কি পত্র শব্দ জানেন, নেই অর্থাৎ ন অস্তি। এই 3টি বাক্য আপনারা লিখুন, মানে সংস্কৃতে লিখুন। এখানে সুন্দর শব্দটি আছে, সুন্দর শব্দটিতে যেটা স্ত্রীলিঙ্গ সেটা সুন্দরী, কিন্তু সুন্দরী নদী শব্দের মতো করে। আর পিতা শব্দটা লতা শব্দের মতো করে হবে। দ্রোণী অর্থাৎ বালতি, এই যে দ্রোণী, দ্রোণী অর্থাৎ বালতি, দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আনার অর্থ হচ্ছে আনয়তি,
নয়া ব্যবহার করতে হবে। এটার সাথে ধাতু বিভক্তি যুক্ত করতে হবে। লেখা হয়ে গেলে বলবেন। প্রথমটা বলবো। হ্যাঁ বলুন। সুন্দরী বালিকাদ্বয় বিদ্যালয়ে যাচ্ছে। সুন্দরে বালিকে বিদ্যালয়ম গচ্ছতঃ। সুন্দরে বালিকে বালিকে বিদ্যালয়ম বিদ্যালয়ম গচ্ছতঃ। গচ্ছতঃ। হ্যাঁ হয়েছে। এর পরেরটা বলবো। হ্যাঁ বলুন। তারা হলুদ বালতি দ্বারা জল আনছে। হুম, তো পিত্বা পিত্বা এই দ্রোণা জলম আনয়ন্তি। না এটা হয়নি। আর কেউ লিখেছেন? পরেরটি লিখেছেন? আর কে লিখেছেন? এখানে নেই শব্দে কি ব্যবহার করতে বলছিলেন? হ্যাঁ, ন অস্তি। ওয়াস ধাতু ন ব্যবহার অস্তি। করলে ওয়াস ধাতুর অর্থ থাকা। ন অস্তি নাই, নেই। যদি আমি বলি অনেকগুলোর ক্ষেত্রে বলি তখন কি বলবো? ন সন্তি, তারা নেই, মানে অনেকগুলো নেই। দুটার ক্ষেত্রে ন স্তহ। আর কেউ লিখেছেন? আচ্ছা দেখুন, আমি এখানে বলে দিচ্ছি 2 নম্বর বাক্যটি। তারা হলুদ বালতি দ্বারা জল আনছে। তো আমাদের দেখতে হবে কি দেওয়া আছে? তারা। তারা অর্থাৎ প্রথম পুরুষ। আমরা যদি পুংলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করি, এটা বহু বচন আর কি। পুংলিঙ্গ হলে কি হয়? সতৌতে, সহতৌতে। আর যদি স্ত্রীলিঙ্গে ব্যবহার করি তখন কি হয়? তখন আছে সা তে তাহা। ঠিক আছে। আর ক্লিবলিঙ্গ হয় তাত্তে তানি। তো আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এখানে বলা নেই পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, তো আমরা তে ব্যবহার করলাম, পুংলিঙ্গ ধরলাম তে। এখন দেখুন ওখানে বালতি দ্বারা, হলুদটা আপাতত বাদ দিলাম, হলুদটা বিশেষণ। বালতি দ্বারা, তো দ্রোণী শব্দটির অর্থ বালতি। ঠিক আছে। তো দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ দ্রোণী। তো নদী শব্দের মতো করে যখন আমি একটা বালতির কথা বলেছি, ঠিক আছে, এখানে বহুগুলো হ্যাঁ, এখানে বহু বচনও ব্যবহার করতে পারেন অনেকগুলো বালতির দ্বারা, যেহেতু অনেকজন। আর এখানে বহু বচন বলা হয়নি, একটি লিখলেও সমস্যা নেই। তো আমি একটি লিখলাম, দ্রোণী শব্দটি। দ্রোণী নদী শব্দের মতো করে। তো নদী শব্দের তৃতীয় বিভক্তির এক বচন কি হয়? নদিয়া, নদিয়া হয়।
তো দ্রোণিয়া হবে এখানে, দ্রোণিয়া, দ্রোণিয়া। ঠিক আছে, এই তো হয়ে গেল বালতির দ্বারা হলো। তো এখন দেখুন ওখানে পিত শব্দ, পিত শব্দটি তার বিশেষণ। তো পিত শব্দটি কীরকমভাবে লতা শব্দের মতো করে হবে, লতাইয়া, পিতইয়া, পিতইয়া, এই হয়ে গেল। তে পিতইয়া দ্রোণিয়া। এখন জল আনছে, জল হতে জলম, জলম, আনা, নয় আছে। ঠিক আছে, যেহেতু আনছে তখন আ উপসর্গ দিতে হবে, আর এখানে নয়াতি হয়, তো এখানে যেহেতু বহু বচন আ নয়ান্তি হবে। বুঝতে পেরেছেন সকলে? বুঝতে না পারলে বলবেন। তারপরের বাক্যটি কেউ লিখেছেন, 3 নম্বর বাক্যটি। এখানে পিতটা এই লতা শব্দের মতো গেল, লতা লতা শব্দের মতো না পিত? হ্যাঁ, লতা শব্দের মতো করে হবে। আমি তো বললাম ওই ক্লাসের আগেই, মানে মাঝখানে বলেছিলাম যে যেগুলো শব্দ, যেমন এখানে সুন্দরী শব্দটি স্ত্রীলিঙ্গ সুন্দরী হয়, ঠিক আছে, আর যেগুলো আচ্ছা, হচ্ছে না, মানে এরকম দেয়া নেই এরকম করে, সেগুলো সবগুলো স্ত্রীলিঙ্গ করতে গেলে বিশেষণগুলোকে পুংলিঙ্গে নর শব্দের মতো করে করতে হবে, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো করে করতে হবে, এবং ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো করে করতে হবে। ঠিক আছে, এ কারণে এখানে পিত শব্দটি লতা শব্দের মতো করে লতা ইয়া, লতা শব্দের তৃতীয় বিভক্তির একবচন লতা ইয়া হয়। একই রকমভাবে এখানে পিত শব্দটি এখানে লতা শব্দের মতো করে পিত ইয়া হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে। এর পরের বাক্যটি কেউ লিখেছেন, 3 নম্বর বাক্যটি। আচ্ছা, এখন এখানে দেখুন বৃক্ষগুলোতে, ঠিক আছে, একটি বৃক্ষ নয়, দুটি নয়, অনেকগুলো বৃক্ষ বলা হয়েছে। বৃক্ষগুলোতে এখানে স্থান বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এখানে বোঝা যাচ্ছে এখানে সপ্তমী বিভক্তি হবে, বৃক্ষ শব্দে সপ্তমী বিভক্তি ব্যবহার করতে হবে। তো বৃক্ষ শব্দে যদি আমরা সপ্তমী বিভক্তি ব্যবহার করি এবং হচ্ছে বহু বচন, তখন কি হয়, নরেশুর মতো করে বৃক্ষেষু, 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 বৃক্ষেষু। এখন দেখুন এখানে বৃক্ষেষু আছে, বৃক্ষ শব্দে অর্থাৎ শুকনো গাছ, শুকনো বৃক্ষ। তো শুষ্ক শব্দেও একই রকমভাবে সপ্তমী বিভক্তির বহু বচন হবে, শুষ্কেষু হবে, শুষ্কেষু, শুষ্কেষু, বৃক্ষেষু। এখন এখানে দেখুন পত্রম নাস, একটি পাতা নেই, আমি বলতে পারি যে পাতা নেই, একটি পাতা নেই, তখন আমি কি বলবো, পত্রম ন অস্তি বা পত্রম নাস্তি, একসাথে যুক্ত করে দিলে নাস্তি হয়, পত্রম ন অস্তি। আর যদি আমি অনেকগুলো পাতা বোঝাতে চাই তখন কি হবে, পত্র শব্দটি অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ, পত্রম পত্রে পত্রাণী হয়। তো আমি অনেকগুলো পাতা বোঝাতে চাইলাম, তো দেবো কি, পত্রাণী দেবো, পত্রাণী, পত্রাণী না। এখানে দেখুন যখন আমি পত্রাণী দিব তখন কিন্তু এখানে পত্র শব্দটি এখানে কর্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই কারণে ক্রিয়াটাও এই পত্র শব্দের উপর নির্ভর করবে। যখন আমি পত্রাণী দিব তখন কিন্তু সন্তি হবে, ন সন্তি, আর যখন একটি দেব পত্র দেব তখন ন অস্তি হবে। সকলে বুঝতে পেরেছেন? এই 3টি বাক্য বুঝতে পেরেছেন সকলে? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, একবার করে বলুন, তারপর প্রথমটা একবার করে বলুন। প্রথমটা, এখানে প্রথমটা দেখুন, প্রথমটা হ্যাঁ আমি বলতেছি, আপনারা শুনুন। প্রথমে দেওয়া আছে সুন্দরী বালিকাদ্বয় বিদ্যালয়ে যাচ্ছে। তো এখানে সুন্দরী যেটা আছে সেটা হচ্ছে বালিকাদ্বয়ের বিশেষণ। তো আমি সুন্দরীটা আপাতত বাদ দিলাম, বালিকাদ্বয় বিদ্যালয়ে যাচ্ছে এটা আমি বলবো। বালিকাদ্বয়, যেহেতু বালিকা শব্দের দ্বিবচন করতে হবে, প্রথমা বিভক্তি, বালিকাদ্বয় এখানে কর্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে, এজন্য প্রথমা বিভক্তি দ্বিবচন ব্যবহার হবে, বালিকা, বালিকে, বালিকা, আহা। তো এখানে বালিকে হয়েছে, বিদ্যালয়ম গচ্ছতি, মানে বিদ্যালয়ে যাচ্ছে যেহেতু, তো আমরা গমনার্থক ধাতুর ক্ষেত্রে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়, অধিকরণ না হয়, স্থান বোঝালে, সেখানে গন্তব্য বোঝাচ্ছে, এজন্য বিদ্যালয়ম হয়েছে, ঠিক আছে। আর গম ধাতু অর্থ যাওয়া, এখানে বালিকা দয় আছে, দুজন আছে, এজন্য গচ্ছতা হয়েছে, গচ্ছতি, গচ্ছতা, গচ্ছন্তি, ঠিক আছে। এখন আসলো বিশেষণ, বিশেষণটা আছে বালিকা দয় আছে, বালিকা শব্দের বিশেষণ সুন্দরী। তো সুন্দর শব্দটা নর শব্দের মতো করে, সুন্দরীটা স্ত্রীলিঙ্গ নদী শব্দের মতো করে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সুন্দরী।
সুন্দরী শব্দটা নদী শব্দের মতো করে। আচ্ছা, এখানে এই যে এখানে ভুল হয়েছে, এখানে দেখবেন সুন্দরী সুন্দরী হয়নি, এটা আমারও ভুল হয়েছে, এটা একটু খেয়াল করবেন। এখানে সুন্দরী শব্দটা নদী শব্দের মতো করে বালিকা দয়ে, কিন্তু এখানে বালিকা শব্দে নদী শব্দ মানে হচ্ছে বালিকা শব্দে প্রথমা বিভক্তি দ্বিবচন হয়েছে। সুন্দরী শব্দেও নদী শব্দের যেরকম দুই বচন হয় প্রথমা বিভক্তি, সেরকম এখানে দ্বিবচন হবে। তো নদী শব্দের প্রথমা বিভক্তি দ্বিবচন করলে কি হয়? নদীও হয়, ঠিক আছে? এ কারণে এখানে সুন্দর ইয়াও হবে, সুন্দর ইয়াও, সুন্দর ইয়াও। বুঝতে পেরেছেন? এটা ভুল হয়েছিল আমার, ক্ষমা করবেন। সুন্দর ইয়াও বালিকে বিদ্যালয়ম গচ্ছাতঃ, এটা একটু ঠিক করে নেবেন। তারপর দেখুন এখানে তারা হলুদ বালতি দ্বারা জল আনছে। তারা বলতে আমরা এখানে কর্তা হিসেবে ব্যবহার করা হয়েছে। তারা আমরা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ বা ক্লিবলিঙ্গ যে কোনো লিঙ্গে ব্যবহার করতে পারি। এখানে আমি পুংলিঙ্গ ব্যবহার করেছি, সাহ তৌ তা, সাহ তৌ তে, তারা। এখন বালতি দ্বারা, বালতি শব্দটা দ্রোণী শব্দটা তো বালতি, নদী শব্দের মতো করে, ঠিক আছে? তো বালতি দ্বারা যদি আমি বলি, এখানে তৃতীয় বিভক্তি ব্যবহার করা হবে। তৃতীয় বিভক্তির এক বচন দ্রোণিয়া, একটি বালতি আমি বলেছি। আর যদি আমি অনেকগুলো বালতি বোঝাতে চাই তখন বহু বচন ব্যবহার করতে হবে। তৃতীয় বিভক্তির বহু বচন দ্রোণীভিহি হবে, তখন দ্রোণীভিহি, ঠিক আছে? আর দ্রোণী শব্দের বিশেষণ আছে পিত, অর্থাৎ হলুদ। তো ওখানে পিত শব্দটা লতা শব্দের মতো করে হবে, লতা শব্দের মতো করে তৃতীয় বিভক্তি লতা ইয়া, এ কারণে পিত ইয়া হয়েছে। তে পিত ইয়া দ্রোণিয়া জালাম আনাইতি, জলটা আছে এখানে কর্ম জালাম, আর আনা হচ্ছে নয়া নিধাতু। যেহেতু এখানে কর্তা বহু বচন, ক্রিয়াও বহু বচন, উপসর্গ, যেহেতু আনা বোঝাচ্ছে এই জন্য আয়নয়ন্তী হয়েছে। বুঝতে পেরেছেন? এরপর 3 নম্বর বাক্যটি দেখুন, শুষ্ক বৃক্ষগুলোতে পাতা নেই। কোথায় পাতা নেই? বৃক্ষগুলোতে পাতা নেই। কীরকম বৃক্ষ? শুষ্ক বৃক্ষ। তো এখানে দেখুন স্থান বোঝাচ্ছে কোন জায়গায় পাতা নেই, বৃক্ষগুলোতে পাতা নেই। এই জন্য এখানে অধিকরণ হবে, অধিকরণ কারক হবে এবং সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে। তো এখানে যেহেতু বহু বচন বোঝাচ্ছে বৃক্ষগুলোতে, এজন্য সপ্তমী বিভক্তির বহু বচন হবে। তো সপ্তমী বিভক্তির বহু বচন অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর শব্দ কী হয়? নরেশু হয়। এই জন্য বৃক্ষ শব্দটি যেহেতু অকারান্ত পুংলিঙ্গ শব্দ, এর কারণে এখানে বৃক্ষিশু হয়েছে, বৃক্ষিশু। আর যেহেতু শুষ্ক শব্দটি বৃক্ষ শব্দের বিশেষণ, একই রকমভাবে শুষ্কেশু হয়েছে। আর পত্রম না, পত্রম কি নেই? পাতা নেই। এখানে কিন্তু পাতা শব্দটি বা পত্র শব্দটি কর্তা হিসেবে ব্যবহার হচ্ছে। তো যখন আমি পত্র দেব যে একটি পাতা নেই, তখন পত্রম ন অস্তি দেব। আর যখন আমি বহুগুলো দেব, পত্রাণী নাস্তি, মানে অনেকগুলো পাতা নেই, পাতাগুলো নেই, পত্রাণী ন সন্তি দেব। বুঝতে পেরেছেন?